আমি শুধু চেয়েছি তোমায়। পর্ব সংখ্যা ৩১, লেখনীতে সুরাইয়া রাফা। কণ্ঠনালী ভার হয়ে আসছে ব্যতিগ্রস্ততায়। দুর্বিষহ মুহূর্তগুলো দলা পাকিয়ে মস্তিষ্কে। আবেগ অনুভূতির নাজুক ইন্দ্রিয়গুলো ধরাশায়ী করছে পরশক্তি। কি হচ্ছে এসব? কেনই বা ফিরে এসেছে নিষিদ্ধ দুনিয়ার হৃদয়হীন জানোয়ারটা? আবার কি চায় সে? হৃদগহীনে প্রথম প্রেমের অভিশপ্ত অধ্যায় ছিল অরণ্য, যাকে ঘৃণা করার অধিকার থাকলেও উপেক্ষা করার শক্তি ঈশ্বর নেই। বক্ষ পিঞ্জরের প্রথম ভালো লাগা জন্মানো সেই শূন্য নির্জীব চোখজোড়া যে এখনো মোহবিষ্টের মতোই টানে ওকে, মুহূর্তেই এলোমেলো করে তোলে আত্মসংযমের প্রগাঢ় অভিলাষ। ঠিক ভুলের দিশা হারিয়ে বিবেক বিবর্জিত ইচ্ছেরা গ্রাস করছে মস্তিষ্ক। অথচ ঈশানী ঘৃণা করে ওই অত্যাচারিতেও পাপিষ্ঠকে। ভয় করে তার গ্রহ দোষের ন্যায় নৃশংস নির্জীবতাকে। এমন একটা নিষ্ঠুর হৃদয়হীন লোকের চোখ দুটোর মাঝে কেন রাজ্যের মায়া ছড়িয়ে দিলেন উপরওয়ালা? কেন তার চোখের দিকে তাকালে ঘৃণিত সত্তা খই হারায়, দ্বিধাগ্রস্ততায় বনভাসিত হয় অনুভূতির জোয়ার? তবে এবার আর নিজের ওপর ভরসা কিংবা বিশ্বাস কোনোটাই অবশিষ্ট নেই ঈশানীর। ও ঠকেছে। হৃদয়হীন লোকটা ওকে ভীষণভাবে ঠকিয়েছে। ভালো মানুষের মুখোশ পরে ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত করেছে নাজুক অন্তঃকরণ। সে যতই সুদর্শন হোক না কেন, এই মানুষটাকে কেবল ঘৃণাই করা যায়। একটা মাফিয়া টেরোরিস্ট কখনো ক্ষমতা আর স্বার্থের বাইরে গিয়ে কারো উপর দয়া দেখায় না। ধীরে ধীরে ঈশানীও এখন বিশ্বাস করে নিয়েছে এই তিক্ত অভিজ্ঞতাকে। ও বিশ্বাস করে অ্যারিস একটা হৃদয়হীন এই পৃথিবীতে, যার সত্যি কোনো দুর্বলতা নেই। তাছাড়া হুট করে বাংলাদেশে ফিরে আসা যে মাফিয়া বসের নতুন কোনো ম্যানোপুলেটিভ কৌশল নয়, কে গ্যারান্টি দিতে পারবে তার? হতেও পারে ঈশানীর মতো অন্য কোনো মেয়েকে লক্ষ্য বানিয়ে নতুন কোনো কৌশলী ফাঁদ সাজাচ্ছে সে। এলোমেলো ভাবনায় বুঁদ হয়ে গন্তব্যহীন হাঁটছে ঈশানী। বহু আগেই বাঁধ ভেঙেছে অশ্রু প্লাবন, নিগুড় বেদনায় সিক্ত হৃদয়, টলমলে ঝাপসা চাহনি। সেভাবেই ধীর পদক্ষেপে একটু একটু করে সামনে এগোচ্ছিল মেয়েটা। ঘণ্টাখানিক আগের ধ্বংসযজ্ঞের ইতি ঘটিয়ে দমকল বাহিনী। নিহতদের সংখ্যা খুব বেশি না হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। সেই নিয়ে বাকবিতণ্ডায় মুখরিত চারিপাশ। কেউ কেউ স্বজন হারিয়ে বুক ফাটা আহাজারিতে মত্ত। আশপাশের ভীষণ আবহ ছুঁতে পারল না ঈশানীকে। নিষ্ফল পদধ্বনিতে রেস্টিগেট এরিয়া ছাড়িয়ে বিচের অভিমুখে এগিয়ে গেল মেয়েটা। এদিকে খানিকটা নিস্তব্ধ পরিবেশ, বক্ষ গহ্বরে জমানো কান্না নিশ্চিন্তে উগরে দেওয়ার মতো শুনছেন নিরিবিলি বেলাভূমি। চোখের সামনে বিশাল জলরাশির ছলাৎ ছলাৎ উর্মিমালার ভীষণ গর্জন করে ধেয়ে আসছে এদিকে। যেন সাগর কন্যা অনিমেষেই চালচলন। নিষ্প্রভ নয়নে সেদিকে দৃষ্টি ফেলল ঈশানী। পর মুহূর্তেই চিত্তাকর্ষক ক্রন্দন ধ্বনিতে ভারী হয়ে উঠল আমানিশার আকাশ বাতাস। কাঁদতে কাঁদতে চিকচিকে বেলাভূমিতে আচমকা ধপ করে বসে পড়ল মেয়েটা। তবে অভিমানী নোনা জলে দীর্ঘক্ষণ বুক ভাসানো হলো না ওর। তার আগেই দৃষ্টিগোচর হলো জটলা পাকানো মানুষের অচেনা পদযুগল। মানুষের উপস্থিতি টের পেয়ে তড়িৎ গতিতে চোখ মুছল ঈশানী। পরিস্থিতি বুঝে ওঠার প্রয়াসে উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ। আধারের মাঝে সূক্ষ্ম দৃষ্টিপাত করল সম্মুখে। দেখল একটা আহত অবয়বকে ধরাধরি করে স্ট্রেচারে তুলছে সকলে। হাতের কাজ অবিরত থেকে উদ্গ্রীব স্বরে একজন আচমকা বলে উঠল, তাড়াতাড়ি কর, শ্বাস এখনো আছে মনে হয়, হাসপাতালে নিতে নিতে বাঁচবে কিনা সন্দেহ। এতক্ষণে ঈশানী ঠাউর করল এরা সবাই স্বেচ্ছাসেবী। একটু আগের ঘটনার পরিপ্রেক্ষিতে আহত লোকগুলোকে রেস্কিউ করছে বোধহয়। তখনই অন্য একজন বিধ্বস্ত স্বরে বলে উঠল, ইস কি অবস্থা করেছে, চাপাতি দিয়ে কুপিয়েছে, শরীরটা একদম ক্ষতবিক্ষত। আর হাতের দিকে লক্ষ্য কর, আঙুলগুলো একটাও নেই, ভারী বস্তু দিয়ে থেতলে দেওয়া হয়েছে বোধহয়। আমার মনে হচ্ছে কেউ প্রতিশোধ পরায়ণ হয়ে করেছে এমনটা। ছেলেটার কথায় ভয়ে আটকে উঠল সকলে। একজন চট করে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে বলল, বলিস কি দেখি তো। ছেলেটা মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়েছে কি জ্বালায়নি এর মাঝে ধরফরিয়ে ওঠে আরেকজন। আহত অবয়বের মুখটা গভীর চিত্তে পরখ করে
হতচকিত কণ্ঠে জানায়, আরে এটা তো বার্মিজ মার্কেটের রিদান ভাই, হাসি খুশি প্রাণোচ্ছল একটা মানুষ। এত বছরে কারোর সঙ্গে কখনো ঝামেলা হতে দেখিনি। পুরো মার্কেটে সবাই খুব স্নেহের রিদান ভাই। ভাইয়ের এই অবস্থা কে করলো তাহলে? আঙুলের যা অবস্থা, মনে হচ্ছে প্রাণে বেঁচে গেলেও সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করে নিতে হবে। ছলকে উঠল হৃদযন্ত্র। অদূর থেকে রিদান নামটা শুনতেই আতঙ্কে মুখ থেকে রক্ত সরে গেল ঈশানীর। শির দ্বারা দিয়ে বইল শীতল ঠান্ডা স্রোত। গলা কাটা মুরগিদের মতোই ঊর্ধ্বশ্বাস টেনে সেদিকে ছুট লাগালো ঈশানী। এগিয়ে গিয়ে তাড়াহুড়া স্ট্রেচার থামিয়ে কম্পিত হস্তে ধীরে টেনে সরল মুখের উপর ঢাকা দেওয়া ফিনফিনে কাপড়টা। এক মুহূর্ত, মাত্র এক মুহূর্তের জন্য ওই রক্তিম বিবর্ণ মুখটা দেখা মাত্রই ক্ষীণ আর্তনাদ করে ব্যগ্র পদযুগলে পিছিয়ে এলো ঈশানী। দমবন্ধ হয়ে আসছে। কি ছিল এটা? একটু আগেও চোখের সামনে হাসি মুখে ঘুরে বেড়ানো জলজান্ত মানুষটা এখন মৃত্যু পথযাত্রী। সদা হাস্যোজ্জ্বল মুখটা নিমিষে ঢাকা পড়েছে গলগলে রক্তের প্রবাহের অন্তরায়। কি বিভৎস, কি নরকীয় এই দৃশ্য বলে বোঝানোর নয়। ফের শ্বাস টেনে তোলার বৃথা প্রচেষ্টা চালালো বিধ্বস্ত মেয়েটা। কাপা হাতটা আলগোছে মুখের ওপর রেখেই কাঁদতে কাঁদতে অস্পষ্ট আওয়াজে বিড়বিড়িয়ে বলতে লাগলো, কি হচ্ছে এসব? কেন আমার আশেপাশের মানুষগুলো বারবার এভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে? কে করছে এসব? কি চাই সে? প্রচণ্ড ক্ষোভ আর অভিমানের মিশেলের ভেতরে জড়তা ভুলে বেঘোরে গলা ছেড়ে চিৎকার করে উঠল ঈশানী। সাগরের ভারী গর্জনের আড়ালে ওর এহেন আত্মচিৎকার বড্ড মিহি শোনালো। কি চায় সে? মৃদু শ্বাস ফেলে কম্পিত স্বরে ফের একই বুলি আওড়ালো মেয়েটা। গভীর নিস্তব্ধতায় বিষাদিনীর ব্যথাতুর কান্নার কুণ্ডুলি পাকালো নৈসর্গে। বসন্তিক দমকা হাওয়ার প্রকোপ এলোমেলো হলো সর্পিল কেশরাশি, যেন সমগ্র ধরিত্রী একযোগে জানান দিল শুধু তোমাকে। রক্তাক্ত চাপাটিটা গভীর সমুদ্রে ছুঁড়ে ফেলে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে পেছনে ঘাড় ঘুরাতেই থমকালো তুষার। আবছা আলোতে অবলোকন করলো একজোড়া উচাটন অক্ষিপুট, ল্যাপটানো কাজলে মোড়ানো গভীর কৃষ্ণ গহ্বর। এদিকেই চেয়ে আছে নিষ্প্রভ। প্রখর বুদ্ধিমত্তা সম্পন্ন তুষার 1 মিনিটের অধিক সময় অতিবাহিত করল না চোখগুলোকে চেনার জন্য। 1 মিনিট পেরোতেই অপর প্রান্তে দাঁড়ানো মানুষটার উদ্দেশ্যে থমথমে গলায় প্রশ্নের বাণ ছুড়ল, কি চাই? তুষারের অযাচিত বাক্যটুকু কর্ণকুহর ভেদ করতেই নড়েচড়ে উঠল নিঝুম। আড়ষ্টতায় খামচে ধরল শাড়ির আঁচল। সব সময় গড়গড় করে কথা বলতে থাকা অতি উৎসাহী মেয়েটা আজ কেমন যেন গুটিয়ে গেল অজ্ঞত আড়ষ্টতায়। নিঝুমের নীরবতায় ভুরু কুঁচকাল তুষার। ফের একই স্বরে বলল, কি হলো? কথা নেই কেন মুখে? কয়েক দফা শুষ্ক ঢোক গিলল। এতক্ষণে ম্লান আওয়াজে প্রত্যুত্তর করল নিঝুম, আপনি চিনেছেন আমায়? হাতের টিস্যুটা অদূরে ছুঁড়ে ফেলে বিস্তার বেলাভূমির ধরে নিঃশব্দে হাঁটা ধরল তুষার। যেতে যেতে ভাবলেশীন স্বরে বলল, তুষার একবার যাকে গভীর দৃষ্টিতে লক্ষ্য করে তাকে এই জীবনে ভোলে না। তুষারের প্রত্যুত্তর শুনে ভেতরে ভেতরে খুশি হলো মেয়েটা। ঝরঝর করে বিলীন হলো তার আড়ষ্টতার মেকি অভিব্যক্তি। মুহূর্তেই কথার জ্বরে উদ্ভাসিত হলো সমস্ত অস্তিত্ব। রাতের আধারে জুতো জোড়া খুলে হাতে নিয়ে অজান্তেই পিছু নিল লোকটার। সাগরের কোল ধরে এগোতে এগোতে বলল, আপনি জানেন আমি আপনাকে এখানে দেখে সত্যি খুব অবাক হয়েছে। ভাবতে পারিনি এভাবে দেখা হবে। তবে মনে হচ্ছে কক্সবাজার আসাটা পুরোপুরি সার্থক হলো। তুষার নির্বিকার, ওর মাঝে ভাবান্তর নেই কোনোরূপ। হাঁটছে তো হাঁটছেই। আপনি জানতে চাইবেন না কিভাবে খুঁজে পেলাম আপনাকে? আসলে আপনার জ্যাকেট ব্র্যান্ড। তুষারের শূন্য অভিব্যক্তি লক্ষ্য করে দীর্ঘশ্বাস ছাড়ল নিঝুম। কথা ঘুরিয়ে বলল, আচ্ছা বাদ দিন সেসব। কেমন আছেন তাই বলুন। আপনার শুটিংয়ের কাজ কত দূর? এতক্ষণে পদধ্বনি স্থির করল তুষার। আড়ালে অস্বস্তির তপ্ত শ্বাস ছেড়ে বলল, এত কথা কেন বলছো? আমি তোমাকে বলেছি যে আমি শুটিংয়ে কাজ করি। আমাকে দেখে কি তোমার অ্যাক্টর মনে হয়? কথার পারদে অপ্রতিরোধ্য নিষেধাজ্ঞা। নিঝুম যথেষ্ট জ্ঞানী মেয়ে। তুষারের বিরক্তি ধরতে সময় লাগে না ওর। তাও জড়ানো গলায় এলোমেলো শব্দযুগল উগড়ে দিল মেয়েটা।
না মানে আপনি সেদিন বলেছিলেন আপনি ভিলেন। আর নিঝুমের কথা শেষ হওয়ার আগেই বিদ্রুপাত্মক হাসি হাসল তুষার। বলল, তুমি ধরে নিয়েছো যে আমি সিনেমার ভিলেন, তাই তো? রেডিকিউলাস। অযাচিত তিরস্কারে মুখায়ব থমথমে হলো নিঝুমের। লোকটা এত তিক্তভাষী কেন জানা নেই ওর। সহসা ঠোঁট কামড়ে বলতে উদ্যত হলো, না মানে সেদিন আপনার পিছু নিয়েছিলাম। বাক্য সম্পূর্ণ করতে পারল না নিঝুম। বাকি কথা কণ্ঠনালীতে আটকে গেল তুষারের কঠোর বাক্যবাণে। তো কি হয়েছে? আমি একবারও জানতে চেয়েছি সেদিন কেন তুমি আমার পিছু নিয়েছিলে? এসব তুচ্ছ জিনিস জানানোর জন্য এত নাচানাচি করার কি আছে? অযথা বিপদকে গ্রাস করতে এসো না, অস্তিত্বহীন হয়ে পড়বে। শেষ কথা ধারালো কর্তৃত্ব, দিশাহীন তার গভীরতা। মুহূর্তেই আধার ঘনালো দু চোখে। অশ্রুসিক্ত নয়নজোড়া সাবধানে আড়াল করল নিঝুম। বহু কসরতে গলার আওয়াজ সাবলীল রেখে কাতর স্বরে বলল, কতগুলো দিন সিআরবিতে অপেক্ষা করেছিলাম জানেন। ভেবেছিলাম আবার হয়তো দেখা পাবো। পৃথিবীটা তো গোলাকার, একই মানুষের সঙ্গে বারবার দেখা হওয়াটা তো আর অসম্ভব কিছু নয়, তাই না? নিঝুমের কথায় তোয়াক্কা না করে আঙুলের ফাঁকে সিগারেটের শলাকাপ ধরিয়ে ফের হাঁটা ধরল তুষার। যেতে যেতে জবাব দিল, ভুল করছো। নিজের মূল্যবান সময় নষ্ট করে এভাবে অপরিচিত একজন মানুষের জন্য অপেক্ষা করা মোটেই উচিত হয়নি। হতেও তো পারে মানুষটা তোমার ভাবনারও ঊর্ধ্বে, তোমার সুন্দর পরিকল্পনার অনলে ধোঁয়াশা আবৃত তার অভিশপ্ত বাস্তবতা। তুষারের গম্ভীর আচরণে খুব একটা ভাবান্তর দেখা গেল না নিঝুমের মাঝে। আবারও বেখেয়ালে লোকটার পিছু নিল সে। মোলায়েম বেলাভূমিতে নিরিবিলি কদম ফেলে বলল, মোটেও ভুল করিনি। মনের টান ছিল বলেই তো আবার দেখা হলো আমাদের। আরেক দফা থমকালো তুষার। ঘাড় বাঁকিয়ে পেছনে দৃষ্টিপাত করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করল নিঝুমের আগমনী পদযুগলের উপর। রাশভারী আওয়াজে বলে উঠল, ওখানেই থামো, এক পা এগোবে না। আকস্মাৎ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়ল নিঝুম। ভুরু কুঞ্চন করে তুষার শুধালো, তখন থেকে আমার পেছন পেছন আসছো, কোথায় যাচ্ছ তুমি? অপ্রস্তুত পদধ্বনি থেমে গেল নিঝুমের। তাৎক্ষণিক ভাবনার জগৎ থেকে ছিটকে বেরিয়ে এলো মেয়েটা। নিগুড় আধারের মাঝে চারিদিকে শঙ্কিত দৃষ্টি ফেলে হতচকিত কণ্ঠে বলে উঠল, সত্যিই তো, এটা কোথায়? ঈষৎ মেঘে ঢাকা ধূসর আকাশ, গভীর রাতের নৈশব্দ স্লোগানে চারিপাশে ম্লান জ্যোতি ছড়াচ্ছে টিমটিমে নক্ষরাজরা। দূর আকাশের সেই নিয়ন আলোতে চারিদিক অবলোকন করল নিঝুম। বেখেয়ালে হাঁটতে হাঁটতে ইনানি ছাড়িয়ে বহুদূর চলে এসেছে ও। সন্ধ্যা রাতের লোহমার্শক ঘটনার পরে পুরোপুরি পর্যটক শূন্য নিস্তব্ধ সমুদ্র তট। বেলাভূমি ছাড়িয়ে কয়েক ক্রোশ অদূরে লক্ষ্য করেও কোনরূপ লোকালয়ের দেখা মিলল না। নেই কোনো স্ট্রিট লাইটের উপস্থিতি। এটা কোনো চরাঞ্চল হবে হয়তো, কিন্তু নিঝুম তো ভালো মতো কিছু চেনেই না এখানকার। অবিশ্বাস্য নজরে এদিক ওদিকে দৃষ্টিপাত করে ভয়ার্ত ঢোক গিলল নিঝুম। অতপর কোনো কিছু না ভেবেই নতুন উদ্যমে পিছু ডাকল তুষারকে। শুনছেন? রিনরিনে মেলি আওয়াজে অসহায়তার ছাপ সুস্পষ্ট। অজ্ঞতা দীর্ঘশ্বাস ছেড়ে পেছনে ঘুরল তুষার। ভুরু কুঞ্চন করে বিরক্তির আওয়াজ শুধালো, আবার কি হয়েছে? দ্রুত গতিতে ছুটে এলো নিঝুম। কোনরূপ দ্বিধাবোধ না করে অনুনয়ের স্বরে বলল, আমাকে একটু এগিয়ে দিন। এগিয়ে দিন মানে? এখানে কি আমি তোমায় নিয়ে এসেছিলাম? না সূচক মাথা নাড়ল নিঝুম। বড্ড সংকোচ নিয়ে জানালো, আমি এখানকার স্থায়ী নয়, খালামণির বাড়িতে বেড়াতে এসেছি। তার উপর এত রাত হয়ে গিয়েছে, কিছু চিনতেও পারছি না। সুবোধহয় বাড়িতে ফিরে গিয়েছে। এদিকে আমাকে দেখুন, কোন দিক দিয়ে এসেছিলাম সেটাও ভুলে গিয়েছি। মুখে কোনরূপ ভাবান্তর প্রকাশ পেল না তুষারের, বরং বালুর আস্তর পায়ে মারিয়ে নির্বিঘ্নে এগিয়ে যেতে লাগলো সে। ওদিকে স্থির চিত্তে ঠায় দাঁড়িয়ে রইল নিঝুম। ভাবতে লাগলো, লোকটা বোধহয় এগিয়ে দিতে আগ্রহী নয়, আমি একটু বেশি আশা করে ফেলেছি। খানিক বাদে তুষারের অযাচিত কণ্ঠস্বরে বেখেয়ালি ভাবনার সুতো ছিঁড়ে যায় নিঝুমের। সম্মতি ফিরে এলে লোকটার কথায় মনোযোগ স্থির করল নিঝুম। দাঁড়িয়ে পড়লে যে, এর মধ্যেই খালাবাড়ির ঠিকানা মনে পড়ে গেল। তুষারের কথায় স্বস্তির হাসি হাসল নিঝুম। লোকটার পদধ্বনি অনুসরণ করে এক ছুটে গিয়ে দাঁড়ালো ওর পাশে। বলিষ্ঠ পুরুষের লম্বা লম্বা পায়ের ছন্দে তাল মেলানোর প্রয়াসে
জোরালো কদমে এগুতে এগুতে অতি অভ্যস্ত স্বরে শুধালো, আপনি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন কেন বলুন তো? সব মাথার উপর দিয়ে যায়। জানি না। হাঁটার গতি অবিচল রেখে বিশাল জলরাশির পানে নির্নিমেষ চেয়ে ছোট্ট করে জবাব দেয় তুষার। গভীর রাত, বিষণ্ণ পদযুগলে বাড়ির অভিমুখে এগোচ্ছে ঈশানী। দিশাহীন নিরুদ্দেশ তার এক একটি সূক্ষ্ম পদধ্বনি। বাড়ির অতি পরিচিত নাম্বার থেকে কল আসতে আসতে এক পর্যায়ে ঝিমিয়ে পড়েছে মুঠোফোন। এক কোণের কটকটে লাল অ্যারো চিহ্ন অবিলম্বে জানান দিয়ে যাচ্ছে, এখন তার নিভু নিভু আয়ুষ্কাল। অতি শীঘ্রই ঘনিয়ে আসবে অন্তিম প্রহর। তাতেও কোনোরূপ হেলদোল নেই ঈশানীর মাঝে। সন্ধ্যা রাতে এত এত কাহিনীর উপর হৃদানের অমন বিভৎস ক্ষতবিক্ষত মুখায়ব, সব কিছু মিলিয়ে বিধ্বস্ত মেয়েটা। ভীষণ দুশ্চিন্তায় ভারাক্রান্ত মস্তিষ্ক, হৃদয় অদৃশ্য রক্তক্ষরণ, মনের ব্যথাকে আলগোছে চাপা দিয়ে নীরবে হাঁটছে মেয়েটা। হৃদানের ওই নৃশংস পরিণতি ওকে ভেতর থেকে এতটাই নাড়িয়ে দিয়েছে যে সেই ইনানি থেকে বিস্তার সড়ক অবধি এক নাগারে নিদারুণ অনুসরণকারী অবয়বটাকে খেয়াল করেনি ঈশানী। আগন্তুকের প্রতিটি পদধ্বনি ছিল টালমাটাল, কখনো কখনো ইস্যুর খুব কাছে, আবার কখনো খানিকটা দূরে দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখে যুবতী মেয়েটাকে অবলোকন করছে সে। বেশ কৌশলের সাথে অতিক্রম করছে রাস্তার প্রতিটি মোড়। তবে খুব বেশিক্ষণ স্থায়ী হলো না তার এই অনুসরণ কৌশল। মস্তিষ্কের স্থিতিশীলতা ধরে রাখতে না পেরে শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে হুট করে হাতের মাঝে থাকা বিয়ারের ক্যানটা পড়ে গেল রাস্তায়। মুহূর্তে ঝনঝন করে মুখরিত হলো নিস্তব্ধ পরিবেশ। অন্ধকার নিরিবিলি রাস্তায় এহেন তীক্ষ্ণ আওয়াজ সোজা গিয়ে ঝংকর তুলল ঈশানীর কানে। আকস্মাৎ আওয়াজে ছলকে উঠল হৃদয়। বেমালুল ভয়ের তোরে তীরতিরিয়ে কম্পিত হলো সর্বাঙ্গ। তৎক্ষণাৎ সচকিত হয়ে ধীর গতিতে পেছনে চোখ ঘোরালো ঈশানী। দেখল ওর খুব কাছেই দাঁড়িয়ে আছে ভিআইপি গোছের শার্টর্ধ একটা লোক। নেশার তোরে বুঁদ হয়ে আছে সে। মাঝ সমুদ্রের তরঙ্গোচ্ছ্বাসের মতো এদিকে ওদিকে দোল খাচ্ছে তার ভারী মস্তক। গভীর রাতে শুনশান নিরিবিলি রাস্তায় এহেন নেশাগ্রস্ত মানুষের উপস্থিতি লক্ষ্য করে আঁতকে উঠল ঈশানী। লোলুপ দৃষ্টে এদিকেই চেয়ে আছে লোকটা, অভিব্যক্তিতে তার ভীষণ ধূর্ততা। নিটল দর্শনে এক মুহূর্ত পরখ করে কোনোরূপ সময় নষ্ট করল না ঈশানী। আশপাশের কোনো কিছু পরোয়া না করে ভারী পদযুগলে এগোতে লাগলো সম্মুখে। ঈশানীর সঙ্গে তাল মিলিয়ে হাঁটার গতি দ্বিগুণ করল লোকটা। ফলস্বরূপ খুব বেশি দূর যাওয়ার আগেই ওর ছায়া অতিক্রম করল অবয়বটি। অবশেষে আতঙ্কের চরম সীমানায় পৌঁছে দিয়ে আকস্মাৎ টেনে ধরল ঈশানীর শাড়ির আঁচল। তৎক্ষণাৎ রিনঝিন করে উঠল আঁচল লাগোয়া অ্যারিসের মেটালিক ব্রেসলেটটা। এটা কি? তামাশার মাঝে টলতে টলতে ব্রেসলেটটার পানে গভীর দৃষ্টিপাত করে অস্ফুট স্বরে বলে ওঠে সে। সঙ্গে সঙ্গে এক ঝটকায় লোকটার হাত থেকে আঁচল সরালো ঈশানী। ভেতরের ভয় ডর একপাশে রেখে কর্কশ গলায় ঝাঁঝিয়ে উঠল মেয়েটা। সমস্যা কি? তখন থেকে আমাকে ফলো কেন করছেন? যেদিক থেকে এসেছেন সেদিক থেকে যান, এক্ষুনি যান। অন্ধকারের মাঝে আঙুল উঁচিয়ে রিসর্টের পানে ইশারা করল ঈশানী। ঈশানীর ইশারায় এক পল পেছনে দৃষ্টিপাত করে খ্যাক খ্যাক করে ক্রূর হাসল লোকটা। বিশ্রী হাসির আওয়াজে ভরকালো ইস্যু। বিতৃষ্ণ নয়ন জুড়ে ঘনীভূত হলো আতঙ্ক। কিয়ৎক্ষণ পরে হাসি থামালো সে। মাতাল ভঙ্গিতে বলল, সুগার ড্যাডি পছন্দ হয়নি মামুনি? সুগার ড্যাডি তোমায় অনেক টাকা দেবে, চলো রিসর্টে। অসভ্য লোক, বুড়া ভাম, জুতা খুলে মারব। নিজের মেয়েকে গিয়ে এসব অফার কর শালা। চটে গেল ঈশানী। এক নাগারে কয়েকটা কড়া কথা শুনিয়ে ফের হাঁটা ধরল ও। তৎক্ষণাৎ সামনে থেকে ওর পথ আটকালো লোকটা। এদিকে ওদিকে মাথা নাড়িয়ে বলল, আজ তো আর তোমায় বাড়ি ফিরতে দেব না মামুনি। তুমি বাড়ি চলে গেলে আমাকে সুখ কে দেবে? দেখো রাস্তায় একটাও মেয়ে নেই। এদিকে ওদিকে চোখ বোলালো ঈশানী। সত্যি চারপাশ মানব শূন্য। একটা পাতা পড়ার টুপটাপ আওয়াজও হচ্ছে না কোথাও। হাতের ফোনটা বন্ধ হয়ে পড়ে আছে। এমতো অবস্থায় লোকটার সঙ্গে অযথা মেজাজ দেখানো মোটেই বুদ্ধিমানের কাজ নয়। সহসা দমল রমণী। গলার স্বর খাদে নামিয়ে লোকটাকে বলল,
দেখুন আঙ্কেল, আমি মোটেও ওইসব মেয়ে নই, ভদ্র পরিবারের মেয়ে আমি, বুঝেছেন? তাই দয়া করে রাস্তা মাপুন। ভদ্র বলেই তো এত খাতির করছি। বাক্য শেষ হতে না হতে খপ করে ঈশানের হাত টেনে ধরল নেশাগ্রস্ত লোকটা। মুহূর্তেই ভয়ের তোরে শরীর ছমছম করে উঠল ঈশুর। উপে গেল বক্ষ পিঞ্জরের আদম্য আত্মবিশ্বাস। নিজের হাত ছাড়ানোর ব্যগ্র প্রচেষ্টায় উঠে পড়ে লাগলো মেয়েটা। উদ্গ্রীব স্বরে বলে উঠল, আমি আপনার মেয়ের বয়সী হই, এটা করবেন না আঙ্কেল। আমি জানি আপনি হয়তো নেশার ঘরে এসব অনৈতিক কাজ করছেন, কিন্তু এটা মোটেও সমীচীন নয়, দয়া করে হাতটা ছাড়ুন। ঈশানীর কথায় বিন্দু পরিমাণ হেলদোল করল না লোকটা, বরং মজার ছলে ফের অন্য হাতটা টেনে ধরল সে। কৌতুক হেসে বলল, মেয়ের বয়সী? মেয়ে তো আর নও, তাছাড়া কচি জিনিস বরাবরই বেশি পছন্দ আমার। শেষ কথাটা বলতে না বলতেই লোকটার মুখের উপর থুতো ছুঁড়ে মারল ঈশানী। কিছুক্ষণ নীরব থেকে বড্ড হেয়ালি করে মুখের ময়লাটুকু পরিষ্কার করল লোকটা। অতপর ভীষণ ক্রোধান্বিত হয়ে চোখ রাঙিয়ে বলল, আমি কে জানিস? জানিস না তো, চল বোঝাবো তোকে আমি কে। তীক্ষ্ণ হস্তে ঈশানীর চুলের গোছা মুঠিয়ে নিল সে। শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে মেয়েটাকে টেনে হিঁচড়ে গাড়ির কাছে নিয়ে যাওয়ার পায়তারা করতে লাগলো ক্রমশ। রাগের তোপে ফুসফাস করে গজরাচ্ছে সে। অপ্রতিরোধ্য বৈরী আচরণে অচিরেই ভেঙে পড়ল মেয়েটা। অপারক কান্নার জোয়ারে নিমেষে অশ্রু সিক্তি হলো নীলাম্বরের দুই নয়ন। চেষ্টার কমতি না রেখেও লোকটার সঙ্গে কিছুতেই শক্তিতে পেরে উঠছে না ঈশানী। অজ্ঞতা অনুনয় করছে অহেতুক, আঙ্কেল দয়া করে ছেড়ে দিন, আপনি আমার বাবার মতো। লোকটা ছাড়ল না, চুল ধরে টানতে লাগলো জোর হস্তে। ঠিক তখনই আগন্তুক মার্সিডিজের হেডলাইটের আলোয় চোখ ধাঁধিয়ে উঠল ওদের। সেই সঙ্গে একচ্ছ হর্নের তীক্ষ্ণ আওয়াজে ঝালাপালা হরল কর্ণকুহর। মাত্রাতিরিক্ত আওয়াজে এক হাত কানে আবদ্ধ করে তৎক্ষণাৎ চোখ বুঝল ঈশানী। ওদিকে মানুষের উপস্থিতি টের পেয়ে হাতের বাঁধন ঢিলে করল লোকটা। শুষ্ক ঢোক গেলে অস্পষ্ট আওয়াজ বের করল মুখ থেকে, কে? ওপাশ থেকে জবাব এলো না কোনরূপ। হর্নের আওয়াজ বন্ধ হলো এবার। হর্নের আওয়াজ বন্ধ হতেই তড়াক করে চোখ খুলল ঈশানী। হেডলাইটের তির্যক দুটিতে ফকফকে চারপাশটা পরিষ্কার। সহসা লোকটার হাত থেকে ছাড়া পেয়ে ঈশানী ছুটে গেল গাড়ির নিকট। লাগোয়া টিনডেন্ট জানালায় টকটক আওয়াজে কড়া নেড়ে বলল, ভেতরে কে আছেন? প্লিজ হেল্প করুন, এই নেশাগ্রস্ত লোকটা তখন থেকে অসভ্যতা করছে। উইন্ডো নমিত হলো না জানালার, বরং ঠাস করে খুলে গেল গাড়ির দরজা। আচমকা কাণ্ডে দুকদম পিছিয়ে গেল ঈশানী। আলো আধারের মাঝে দৃশ্যমান হলো লম্বা মতো চমৎকার এক পুরুষালী অবয়ব। না, লোকটা অ্যারিস নয়। অ্যারিসের মতো মেদহীন অ্যাবস যুক্ত পেটানো শারীরিক গঠন না হলেও ছিমছাম গড়নের লম্বাটে সুদর্শন যুবক সে। পরনে গ্রে সোয়েটার শার্ট আর ব্যাগি ডেনিম, পায়ে হোয়াইট স্নিকার্স, ঝরঝরে চুলের মাঝে ঈষৎ বাদামি প্রলেপ তার। তবে মাস্কের কারণে মুখ দেখার জো নেই। আর না তো এমন একটা টানাপোড়েন সময়ে ঈশানী তাকে দেখার আগ্রহ জেগেছিল কোনরূপ। লোকটা গাড়ি থেকে নেমে এলে ক্রন্দনরত ঈশানী সাহায্যের অনুনয় করল ফের, আমাকে একটু হেল্প করুন প্লিজ। তৎক্ষণাৎ মুখের ওপর থেকে আলগোছে মাস্কটা সরালো লোকটা। সম্মোহনী হেসে মেয়েটাকে ধাতস্থ করে বলল, চিন্তিত হবেন না, আমি আছি তো। চেহারার মতোই চমৎকার তার শিশুসুলভ মৃদু হাসির তোরণ। অথচ লোকটাকে দেখে অহেতুক ভুরু কুচকাল ঈশানী। আশ্চর্য হলেও মুখটা ভীষণ চেনা চেনা ঠেকল ওর নিকট। কিন্তু মানুষটা তো অপরিচিত, হতেও পারে মার্কেটের কোনো কাস্টমার। ফলস্বরূপ খুব বেশি ব্যতিগ্রস্ত হল না ঈশানী। আজে বাজে চিন্তা মাথা থেকে বের করে ফের চোখ ঘোরালো সম্মুখে। হেডলাইটের একচ্ছ আলোয় কোথাও উপস্থিত নেই মাতাল লোকটার। বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় ঈশানী চকিতে বলে উঠল, আশ্চর্য, গেল কোথায় অসভ্য লোকটা? পুনরায় মৃদু হাসল বিপরীত প্রান্তের যুবক। নদীর মতো শান্ত স্বরে বলল, পালিয়েছে বোধহয়। স্বস্তিতে দীর্ঘশ্বাস ছাড়ল ঈশানী। হাতের পিঠ দিয়ে নীরবে চোখের জলটুকু মুছতে মুছতে বলল, আপনার জন্য খুব বড় বিপদ থেকে বেঁচে গেলাম আমি আজ, ধন্যবাদ আপনাকে। লোকটা জবাব দিল না। দ্বিধাহীন নজরে বিমুগ্ধ হয়ে চেয়ে রইল মেয়েটার টলমলে নীল চোখের পানে। নিষ্প্রভ নয়নে বিমোহিত অভিব্যক্তি তার। চোখের মাঝে অবাক দৃষ্টি ধরে রেখে অস্ফুট স্বরে বলে উঠল, ব্লু আইজড, ইন্টারেস্টিং। কিছু বললেন?
অস্পষ্ট আওয়াজের বিপরীতে প্রশ্ন ছুড়ল ঈশানী। আকস্মাৎ মেয়েলি কণ্ঠের দাপটে ধ্যান ভাঙল যুবকের। তৎক্ষণাৎ এপাশ ওপাশ মাথা নাড়িয়ে জানালো সে। বড্ড বেশি নাজুক দেখালো তার ভাবাবেগ, যেন কোনো কিছুর চৌম্বকীয় আসক্তিতে টালমাটাল তার অস্তিত্ব। ঈশানী কথা বাড়ালো না আর, ধীর গতিতে পা বাড়ালো সামনে। তৎক্ষণাৎ পিছু ডাকলো লোকটা। গাড়িতে উঠুন, আমি এগিয়ে দিচ্ছি। ঈশানী পেছনে ঘুরল ঠিকই, তবে হ্যাঁ না কিছুই বলল না, বিনা বাক্যে দাঁড়িয়ে রইল শুধু। মেয়েটার দ্বিধাগ্রস্ততা আঁচ করতে পারল যুবক। সহসা গ্রীবা নামিয়ে গাড়ির জানালায় উকি দিয়ে কাউকে জানালো, তুমি গাড়ি নিয়ে রিসর্টে ফিরে যাও তুর্য, আমি ওকে এগিয়ে দিয়ে আসছি। তৎক্ষণাৎ বাদ সাধল তুর্য, বলল, কিন্তু মাহিন ভাই। কিন্তু নয়, যা বলছি তাই করো। এভাবে একা একটা মেয়েকে রাস্তার বিপদের মধ্যে ফেলে আমি যেতে পারি না। দীর্ঘশ্বাস ছাড়ল তুর্য। মাহিনের কথায় সায় জানিয়ে হ্যাঁসূচক মাথা নাড়িয়ে জানালো, ঠিক আছে, রিসোর্টে ফিরে গাড়ি পাঠিয়ে দিচ্ছি আমি। প্লিজ না করো না ভাই, তোমাকে এইভাবে রাস্তায় ফেলে গিয়েছি জানলে কোম্পানি আমার চাকরি খেয়ে নেবে। নিঃশব্দে হ্যাঁসূচক মাথা নাড়িয়ে তুর্যকে বিদায় জানালো মাহিন। অতঃপর দ্রুত পায়ে এগিয়ে এলো ঈশানীর নিকট। আশ্বস্ত স্বরে বলল, চলুন এগিয়ে দিচ্ছি। প্রত্যুত্তর করল না ঈশানী, হাঁটতে লাগলো নৈশব্দে। পকেটে 2 হাত গুজে পা এগোলো মাহিন। নীরব পদযুগলে হাঁটতে থাকা মেয়েটার পানে আপাদমস্তক এক পলক চোখ বুলিয়ে গলা খাকানি দিল সে। পুরুষালী আওয়াজটুকু কর্ণকুহর ভেদ করতেই মাহিনের পানে দৃষ্টিপাত করে ইস্যু। মাহিন সময় নষ্ট করল না আর, চট করে জিজ্ঞেস করল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি জানতে পারি আপনার হাতে কি হয়েছে? মাহিনের কৌতূহলী দৃষ্টি অনুসরণ করে হাতের পানে চাইল ঈশানী। দুটো হাতের কবজিতেই জমাট বেঁধে গেছে রক্তের বেগুনি প্রলেপে। এটা সন্ধ্যা রাতের ঘটনা। তখন রাগান্বিত হয়ে এরিস চেপে ধরে রেখেছিল অনেকক্ষণ। ফলস্বরূপ পুরুষালী হাতের পোক্ত বাঁধনে কোমল হাত দুটোর এই হাল। তখনকার কথা ভেবে তপ্ত শ্বাস ছাড়ল ঈশানী। মেয়েটা অহেতুক নির্জীবতা ভাবালো মাহিনকে। কৌতূহলের পারদ দ্বিগুণ হলো ওর। সহসা হাঁটতে হাঁটতে ফের বলল, ইউর স্মেল ইজ লাইক ব্যাড বয়। থমকালো ঈশানী। তড়িৎ বেগে লোকটার পানে ঘুরে শুধালো, কি? আই মিন ইউর স্মেল ইজ লাইক ক্যারোলিনা হেরেরা ব্যাড বয়। আমার জানা মতে এই স্মেলটা ছেলেরা বেশি প্রেফার করে, মেবি আজকাল মেয়েরাও। কথা শেষ করে ভাবলেশীন ভঙ্গিমায় ঠোঁট উল্টালো মাহিন। মাহিনের কথায় কিঞ্চিত ইতস্তত হয়ে নাক দাবিয়ে নিজের শরীরের গন্ধ নিল ঈশানী। পুরুষালী ক্লোনের মাদকীয় এক সুঘ্রাণ। তবে এটা ঈশানীর নয়, অ্যারিসের। তখন অ্যারিস বেশ কয়েকবার নিজের বাহুতে আবদ্ধ করেছিল ওকে। মনের মাঝে হাজার ক্রোশের দূরত্ব থাকলেও দুজনের মাঝে বাহ্যিক দূরত্ব ছিল না খুব একটা, যার দরুন ঈশানের সর্বাঙ্গ জুড়ে এখন লেপ্টে আছে অপ্রিয় পুরুষের শরীর থেকে নির্গত মাদকীয় সেই সুঘ্রাণ। সব কিছুতেই অ্যারিস। কেন যেন নির্দয় মানুষটাকে অতীত হিসেবে জিয়ে রাখা সম্ভব হচ্ছে না আর। ভাগ্যক্রমে দুঃসাহ স্মৃতির গণ্ডি পেরিয়ে বরংবার জুড়ে যাচ্ছে বর্তমান। বিতৃষ্ণায় চিরবিরিয়ে উঠল ঈশানীর ভারী মস্তিষ্ক। তখনই নতুন উদ্যমে বলতে আরম্ভ করল মাহিন, ইউনো, মানুষের টেস্ট বাট অনেক অংশে নির্ভর করে তাদের পারফিউমের উপর। অ্যান্ড আই থিঙ্ক ইউ লাইক ওয়াইল্ড ম্যান। না মানে আপনার ফ্রেগ্রেন্স তো তাই বলে। সঙ্গে সঙ্গে ভুরু কুঁচকালো ঈশানী। খানিকটা অপ্রস্তুত হয়ে তেতো গলায় বলল, আপনি যা ভাবছেন তেমন কিছুই নয়, এটা শুধু একটা কোইন্সিডেন্স ছিল মাত্র। কথার জোয়ারে লাগাম টানল মাহিন। ঈশানীও দাঁড়ালো না আর, কিঞ্চিত বিরক্ত হয়ে পায়ের গতি বাড়ালো সে। রমণীর নাজুক গতিতে পা মেলালো মাহিন। প্রসঙ্গ পাল্টে বলল, আপনি খুব কম কথা বলেন মনে হচ্ছে। ঠিকই ধরেছেন। কাট কাট জবাব এলো উপাস থেকে। পরপরই হাঁটার গতি স্থির করে দাঁড়িয়ে পড়ল ঈশানী। ভুতুরে দুর্গের ন্যায় স্থবির দাঁড়িয়ে থাকা পেছনের পুরনো বাড়িটাকে ইশারা করে বলল, এটাই আমার বাড়ি। এতটা পথ এগিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আপনি ফিরে যেতে পারবেন তো? শিওর। ছোট্ট জবাব এলো এই পর্যায়ে। কথার ইতি টানল মাহিন। চোখের পলকে তাকে ধাতস্থ করে গেট ছাড়িয়ে বাড়ির লনে প্রবেশ করে ঈশানী। তখনই পিছু ডাকলো যুবক। জিভের ডগায় আলতো ঠোঁট ভিজিয়ে জানালো, আঁচলের সঙ্গে কিছু একটা আটকে আছে আপনার।
নিগুড় নয়নে আঁচলের পানে চাইল ঈশানী। রঙিন সুতোয় জুৎসই আটকে থাকা ব্রেসলেটটাতে অহেতুক হাত বুলিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জানি। সন্তুষ্টির ছিটে ফোটা নেই মাহিনের মাঝে। অযাচিত কারণবশত ভেতরে ভেতরে হাঁসফাঁস করছে ছেলেটা। এক পর্যায়ে সংকোচের ইতি টেনে দ্বিতীয়বারের মতো ডেকে উঠল মেয়েটাকে। ফের ঘুরে দাঁড়িয়ে ঈশানী শুধালো, কিছু বলবেন? তোমার না মানে আপনার নামটা জানতে পারি? বড্ড ভীরু শোনালো মাহিনের কণ্ঠস্বর, ইতস্ততায় ঠাসা। ঈশানী, ঈশানী তুজো কর্নিয়া। ভদ্রতার খাতিরে আনমনে প্রত্যুত্তর করে তাড়াহুড়ো বাড়ির ভেতরে চলে গেল ঈশানী। ওদিকে নামটা শোনা মাত্রই হতচকিত হলো মাহিনের দুই নয়ন। অযাচিত ভাবনায় বোধ হয়ে একা একাই বিড়বিড়ালো সে, এটা সেই মেয়েটা নয় তো? হোলি শিট! রাত তখন গভীর। বিস্তৃত সমুদ্র তট থেকে অচিরেই ভেসে আসছে উর্মিমালার ভয়ানক গর্জন। সমগ্র ইনানি জুড়ে বিরাজ করছে ভয়াবহ নিস্তব্ধতা। রিসোর্টের সব কয়টা জানালার কাঁচ নামানো, চারিদিকে হিমেল হাওয়ার অসহনীয় উৎপীড়ন। আজ রাতে অন্তিম নৃশংসতার ইতি টেনে মাত্রই কক্ষে প্রবেশ করেছে অ্যারিস। হাতে তার রক্তরঞ্জিত ধারালো কুঠার। দুই হাত বেয়ে টপ টপ করে গড়িয়ে পড়ছে তাজা রক্তের স্রোত। উজ্জ্বল কঠিন মুখমণ্ডল থেকে শুরু করে সমগ্র শরীর জুড়ে জবজবে তাজা রক্তের নিদারুণ অস্তিত্ব। আগামীকাল প্রথম প্রহরেই যে কক্সবাজারে কোনো এক অজ্ঞাত মানবের বীভৎস লাশের সন্ধান পাওয়া যাবে, সেই ধারণা সুস্পষ্ট। কিন্তু কার? কিয়ৎক্ষণ সময় নিয়ে চোখ বুজে গভীর শ্বাস টানল অ্যারিস। অতঃপর ভেতরের আহত বাতাসটুকু নির্বিকারে বের করে অদূরে ছুঁড়ে মারল হাতের রক্তাক্ত মরণাস্ত্রটা। পরপর শরীর থেকে টেনে টুনে খুলতে লাগলো রক্তে ভেজা শার্ট, সেন্টু গেঞ্জি, সবকিছু। রক্তসিক্ত কাপড়গুলো মেঝেতে ফেলে সফেদ বিছানায় গা এলিয়ে দিল অ্যারিস। শটান হয়ে নয়, বরং পায়ের অংশ এখনো মেঝেতে ছুঁই ছুঁই তার। সেভাবেই ভয়াল নিস্তব্ধতায় কেটে গেল বেশ কিছু প্রহর। এক পর্যায়ে অসহনীয় এই নীরবতার ইতি ঘটালো মাফিয়া বস। ফোনের পাওয়ার অন করে বিনা বাক্যে ডায়াল করলো কাউকে। রিং হওয়ার সঙ্গে সঙ্গে ফোন রিসিভ করলো অপর পক্ষ। ঘুম ঘুম ভারী আওয়াজে বলল, ইজ এনিথিং রং অ্যারিস? ইয়েস। 3 অক্ষরের ক্ষুদ্র শব্দটি শ্রবণেন্দ্রিয় ভেদ করতেই শোয়া ছেড়ে হকচকিয়ে উঠে বসল তুষার। ঘুমের গোষ্ঠী চুলোয় দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, হোয়াট হ্যাপেন? আমি সাকুরাকে দেখতে চাই রাইট নাও। দ্বিধাহীন নির্বিকার জবাব অ্যারিসের। ওর জবাব শুনে অবাকের চরম সীমানায় পৌঁছে গেল তুষার। অবিশ্বাস্য গলায় বলল, আর ইউ ইনসেইন অ্যারিস? নো, আই এম নট। তাহলে এত রাতে সাকুরাকে কেন খুঁজছেন? আমরা তো বিডিতে আছি, ভুলে গেলেন? এখানে চেরি ব্লসম কোথায় পাবো? তুষারের জুৎসই হেয়ালিপনা মুহূর্তেই ধরে ফেলল অ্যারিস। সহসা কথার পারদে গাম্ভীর্য টেনে বলল, আর ইউ কিডিং উইথ মি তুষার? জোরপূর্বক কেসে উঠল তুষার। গলার সার খাদে নামিয়ে অসহায়ের মতো বলল, এটা ঘুমানোর সময় অ্যারিস, এখন ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে না? না মানে সকালেও তো। কথা শেষ করতে পারল না তুষার। তার আগেই মুখের ওপর বেপরোয়া বাক্য ছুঁড়ে মারল অ্যারিস, আই ডোন্ট কেয়ার। আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল তুষার। বলল, একটা কথা বলি অ্যারিস? বলে ফেলো। মানুষ প্রেমে পড়লে তার আচার আচরণে একটু হিরোদের বৈশিষ্ট্য প্রস্ফুটিত হয়, আর আপনি তো দিন দিন ভিলেন হয়ে উঠছেন। তুষারের কথায় নির্বিঘ্ন অ্যারিস কেবল শূন্য অভিব্যক্তিতে জানালো, আমার গল্পে ভিলেন হিরো দুটোই আমি, এখানে থার্ড পার্টির কোনো চান্স নেই। মাঝরাতে নির্ঘুম ঈশানী। পুরো বাড়িতে ওর একার ঘরটাতেই আলো জ্বলছে টিমটিমিয়ে। আজ রাতটা বড্ড বিভীষিকাময়। একের পর এক দুর্ঘটনা ঘটে গেল শুধু চোখের সামনে। এত এত কাহিনী ঘটার পরে বাড়ি ফিরে মায়ের অনর্গল তিক্ত ভৎসনা, সব মিলিয়ে চোখ দুটো হারিয়েছে ঘুমের ক্লেশ। রুমে ফিরে ঘন্টা খানিক একাধারে চোখের জল বিসর্জন দিয়েছে। অবশেষে গোসলে ঢুকছে বিষাদিনী। শরীরটা ভিজিয়ে এলে ঘুমের যদি দয়া হয় একটু। এর মাঝেই খোলা জানালা ভেদ করে সুঠামদেহী বলিষ্ঠ এক অবয়ব, ওভারসাইজ কালো হুডি, বেসবল ক্যাপ আর মাস্কের অন্তরালে আগাগোড়া মোড়ানো সে
হুডিটার বুকের কাছে চেইনটা খানিকটা খোলা, যার দরুন তার গৌরবর্ণের ঢেউ খেলানো বক্ষদেশ স্পষ্ট দৃশ্যমান। রুমে প্রবেশের পরপরই রয়ে শয়ে এদিকে ওদিকে নির্লিপ্তে চোখ ঘোরালো সে। চোখে মুখে দ্বিধাহীন নির্জীবতা, যেন রুমের মালকিন আদতে কোথায় আছে তা সে অবগত। সহসা একটু একটু করে সামনে এগুলো অশরীরিক ন্যায় যান্ত্রিক পদযুগল। ভেতরের দিকে কয়েক কদম এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই সুপরিচিত ভ্যানিলার মোহিত সুবাসের এক তরঙ্গোচ্ছ্বাস খেলে গেল আগন্তুকের সমস্ত অস্তিত্ব জুড়ে। মাস্কের আড়াল থেকে বিমোহিত শ্বাস টেনে সেই সুঘ্রাণটুকু আহরণ করল আগন্তুক। পরপরই তার দৃষ্টি স্থাপিত হলো মিনি ক্যাবিনেটের উপর সাজিয়ে রাখা একগুচ্ছ রাঙা গোলাপে। তৎক্ষণাৎ চোখের আবহ বদলে গেল মানবের। চিরাচরিত কঠোর পাশবিক রূপ ধারণ করল সেগুলো। মাফিয়া বসের হৃদয়হীন সত্তারা মুহূর্তেই জাগ্রত হলো অস্তিত্বে। অজ্ঞতা দাপুটে কদমে ফুলগুলোর দিকে এগিয়ে গেল অ্যারিস। অতঃপর এক ঝটকায় সবগুলো ফুল মেঝেতে ছুঁড়ে ফেলে সেগুলোকে বুটের নিচে পিষতে লাগলো অহর্নিশ। যেন এগুলো ফুল নয়, অ্যারিসের চিরস্থায়ী শত্রুদের চিতিয়ে দেওয়ার প্রশস্ত বুক। নিজের কাজে অবিরত অ্যারিস। এর মাঝেই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো ঈশানী। ঘুমানোর জন্য জুৎসই একটা ফিনফিনে টি শার্ট আর ট্রাউজার পরে তোয়ালের সাহায্যে মাথা মুছতে মুছতে সামনে এগোচ্ছিল মেয়েটা। তবে রুমের মধ্যে আকস্মাৎ এক কালো অবয়বের স্পষ্ট উপস্থিতি লক্ষ্য করে মুহূর্তেই হৃদযন্ত্র থেমে গেল ওর। আচমকা ঘটনায় অন্তরাত্মা ধরফর করে উঠল তৎক্ষণাৎ। কণ্ঠনালীর শব্দ রোধ করে রেখেছে পরশক্তি, তাও দিশেহারা হয়ে ঘর কাঁপিয়ে চিৎকার দেওয়ার প্রয়াস চালালো মেয়েটা। কিন্তু সেসবের সুযোগ দিল না অ্যারিস। ভয়ার্থ নিগুড় চিৎকারের কণ্ঠনালী ভেদ করার আগেই দ্রুত এসে ছো মেরে ওর মুখের ওপর হাত চেপে ধরল মাফিয়া বস। কঠোর বাধা প্রদান করে মুখ দিয়ে উচ্চারণ করল বেনামি শব্দবান হুশ। থমকালো ঈশানী। জল জলে পাথর খচিত ভুরু পিয়ার্সটা দৃশ্যগত হতেই দুই নয়নে উদ্ভাসিত হলো দ্বিগুণ আতঙ্ক। তৎক্ষণাৎ কম্পিত স্বরে আওয়াজ করল মেয়েটা, আপনি? হুঁ আমি। মাস্কের আড়াল থেকে ভেসে এলো পরিচিত হাস্কি স্বর। এখানে কি চাই? তোমার কি মনে হয় কি চাই আমার? দেখুন, একদম ম্যানিপুলেট করার চেষ্টা করবেন না। এটা আমার বাড়ি, আর এখান থেকে আমাকে অপহরণ করা এত সহজ না। মা ঠ্যাং ভেঙে রেখে দেবে একদম। মেয়েটার ভীতগ্রস্ত কথা নিঃশব্দে ফিসলে হাসলো অ্যারিস। পরপরই বলে উঠল, তুমি প্রতিদিন রাতের বেলা শাওয়ার নাও কেন বলো তো? আর সবসময় কেন এখানে বসেই চেঞ্জ করতে হয় তোমায়? আমার জায়গায় অন্য কেউ হলে তার ঠিক কী ধরনের শাস্তি হতো সেটা ভাবলেই আমার নিজের উপর নিজের আতঙ্ক ধরে যায়। শেষ কথাগুলো ঠিকঠাক বোধগম্য না হলে প্রথম কয়েকটা বাক্যে হতবিহ্বল হয়ে পড়ে ঈশানী। প্রবল দুশ্চিন্তায় আপনা আপনি ফাঁক হয়ে যায় ফিনফিনে কোমল ওষ্ঠদ্বয়। অজান্তেই মুখের ওপর এক হাত রেখে ধপ করে খাটের উপর বসে পড়ল মেয়েটা। অবিশ্বাস্য নয়নজোড়া অ্যারিসের অভিব্যক্তিহীন শূন্য চোখে তাক করে সবেগে বলে উঠল, আপনি তাহলে স্টকার? আপনি এতদিন ধরে আমাকে এভাবে? বাক্য সম্পূর্ণ করতে পারল না ঈশানী। কুণ্ঠায় মাথা নমিত করে দু হাত আড়াআড়ি ভাঁজ করে রাখল বুকের উপর। ওর উদ্বিগ্নতা বোধগম্য হতেই গ্রীবা বাঁকালো অ্যারিস। মেয়েটার পানে খানিক ঝুঁকে মুখের সংস্পর্শে মুখ নিয়ে বলল, ইয়োর স্মেল ইজ লাইক মাইন। মোটেই না। চট করে অ্যারিসের কথায় আপত্তি প্রকাশ করে ঈশানী ঘোর অসম্মতি জানিয়ে বলে, খুব ভালো মতো গোসল সেরেছি আমি, এখন মোটেই সেটা নেই। ঠোঁট বাঁকালো অ্যারিস। ধূসর বাদামি চোখের দৃষ্টিতে তীক্ষ্ণতা ধরে রেখে হাস্কি গলায় বলল, দ্যাট মিন্স বিফোর শাওয়ার ইউর স্মেল ওয়াজ অ্যাকচুয়ালি লাইক মাইন? না। ঈশানীর ছেলে মানুষই আপত্তিকর আওয়াজ বড্ড আদুরে শোনালো। অ্যারিস আর তর্ক এগোলো না, নৈশব্দে পা বাড়ালো জানালার অভিমুখে। এভাবে রাতের বেলায় জানালা ডিঙিয়ে অবিবাহিত একটা মেয়ের ঘরে ঢুকেছেন, আপনার কি সত্যি মনুষ্যত্ব নেই? পেছন থেকে কর্কশ বাক্য ছুড়ল ঈশানী। রমণীর আওয়াজে গতি স্থির করল মাফিয়া বস। পেছনে না ঘুরে জবাব দিল, ঠিকই বলেছে তুমি। ইউ ডিজার্ভ বেটার, বাট ইউ হ্যাভ নো অপশন। তাই অহেতুক চিন্তা বাদ দিয়ে নিশ্চিন্তে ঘুমাও। কথা শেষ করে চোখের পলকে জানালা ডিঙিয়ে উধাও হয়ে গেল ব্লাডি বিস্ট। নিষ্প্রভ দর্শনে সেদিকে চেয়ে ব্যথাতুর হেসে স্বগতোক্তিতে বিড়বিড়ালো ঈশানী, নিশ্চিন্ত? আপনি থাকতে দিলে তো?